গল্পের শুরুতে এনশিয়েন্ট হিস্ট্রি প্রফেসর ডক্টর বেঞ্জামিন প্রাইসের বুক অফ দি ডেড মানে নেক্টোনমিকন এক্স মর্টিসের উপর রিসার্চ করা অডিও ক্লিপ শোনানো হয়, যেখানে তিনি বলছিলেন বহু শতাব্দী থেকে যে বইকে কাল্পনিক মনে করা হতো সেইটার বাস্তবে অস্তিত্ব আছে। সার্কেল অফ ওয়াইজম্যান নামের এক অকাল্ট গ্রুপ নেক্টোনমিকন খুঁজে পাওয়ার পর তার বারণ সত্ত্বেও বইতে লেখা কুন্দা এস্ট্রাটা মন্টোসো কান্দা এই অভিশপ্ত মন্ত্র পড়ে নরকদ্বার খুলে ক্যান্ডারিয়ান ডিমনদের জাগিয়ে তোলে। আর যখন এই ডিমন কোনো হিউম্যান বডিকে পজেস করে তখন তাদের বলা হয় ডেডাইট। সাধারণত এভিল ডেডের আগের গল্পগুলোয় আমরা দেখেছিলাম ডেডাইটদের মারতে হলে সম্পূর্ণ বডিটাকে শেষ করতে হবে, যার কারণে চেনস এভিল ডেড ফ্র্যাঞ্চাইজির একটা গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু বেঞ্জামিন প্রাইস ডেডাইটদের শেষ করার আরও একটি এফেক্টিভ উপায় বের করেছিল, যেটা হলো ক্যান্ডারিয়ান ড্যাগার, যেটাকে বেঞ্জামিন তন্ত্রবিদ্যার মাধ্যমে সিল করে রেখেছে। কারণ ক্যান্ডারিয়ান ড্যাগার যদি কোনোভাবে আনসিল করা হয় তাহলে ডেডাইটস সেই ড্যাগারকে সেন্স করে নষ্ট করতে আসবে। কিন্তু বেঞ্জামিনের নাতি জোসেফের লেখা বইয়ের জন্য রিসার্চ পারপাসে দাদুর লেক হাউসে বহু বছর ধরে লুকিয়ে রাখা ক্যান্ডারিয়ান ড্যাগারকে আনসিল করতেই জলে ডুবে থাকা একটা ডেডাইট জেগে ওঠে, যেটা আর অন্য কেউ নয়, আগের পার্ট এভিল ডেড রাইজের জেসিকা, যাকে ডেডাইট পজেস করেছিল এবং সে টেরিজা ও তার বন্ধু কেলেবকে এই লেকের মধ্যেই মেরেছিল। সেই লেকে আজ ফিশিং করতে এসছে দুই বন্ধু লিও আর জ্যারেড। লিওর গার্লফ্রেন্ড এই লেক নিয়ে অনেক গুঞ্জন শুনেছে, তাই শুরু থেকেই লিওর ওইখানে যাওয়া নিয়ে ঘ্যান ঘ্যান করছিল। এর মাঝে কল আসলে জ্যারেডকে রেখে লিও কথা বলতে চলে গেলে হঠাৎ জ্যারেডের ছিপে বড় মাছ আটকায়। সেই আনন্দে ছিপে টান দিলে 1 সেকেন্ডের মধ্যে সেটা দুঃস্বপ্নে পরিণত হয়, কারণ ছিপে কোনো মাছ নয় বরং উঠে এসছে এভিল ডেড রাইজের টেরিজার মাথা। জ্যারেড কিছু করার আগেই ডেডাইট হয়ে যাওয়া জেসিকা ফিশিং ওয়্যার দিয়ে জ্যারেডকে নৃশংসভাবে জলে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর লিও আসলে জ্যারেডকে লেকের মাঝখানে দেখে বোট নিয়ে বাঁচাতে গেলে জ্যারেড বোটে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে উঠে আসে জ্যারেডের হাফ বডি। তখনই দেখতে পায় জলের মধ্যে থেকে জেসিকা অর্ধেক মাথা বের করে তাকে দেখছে। কিছু বুঝে ওঠার আগেই জেসিকা বোট উল্টে দিলে লিও জলে পড়ে যায়, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমরা ডেডাইট জেসিকার সম্পূর্ণ রূপটা দেখতে পাই। জেসিকা লেকে জল ফুটিয়ে লিওকে সিদ্ধ করতে শুরু করলে, কোনো মতে লিও বাঁচার আশায় পাড়ে এসে দম ত্যাগ করলে জেসিকা ওর বডির উপর দিয়ে হেঁটে চলে যায় মেইন রোডের দিকে, আর সেইখানেই রাত হওয়া অবধি দাঁড়িয়ে থাকে, কারণ তাকে পৌঁছতে হবে ক্যান্ডারিয়ান ড্যাগার খুঁজতে। এবং কিভাবে সেইটাই এবার দেখার বিষয়। তখনই হাই স্পিডে আসতে থাকা একটা গাড়ি জেসিকাকে ধাক্কা মারে। এখন এই গাড়ি কিভাবে এলো সেইটা জানতে হলে যেতে হবে কয়েক ঘন্টা আগে একটা হোটেলের জোসেফে বার্থডে পার্টিতে। এই হোটেল উইলদের পারিবারিক বিজনেস, যেখানে তার বউ অ্যালিস বিলিং পার্টটা দেখে। পার্টিতে উপস্থিত ছিল জোসেফের গার্লফ্রেন্ড থিয়া, দাদা উইল এবং তার বউ অ্যালিস। তবে পার্টির মাঝে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় যখন অ্যালিস শ্যাম্পেন আনতে গেলে উইল তাকে সিটি বাজিয়ে ডেকে বসে। উইল অ্যালিসকে ডেকে স্মোক অ্যান্ড ড্রিঙ্ক করতে বাধা দেয়, কারণ তাদের ড্রাইভ করে বাড়ি ফিরতে হবে এবং উইল এইবার একটা বাচ্চা চায়। বদমেজাজি উইলের মাথা ঠান্ডা হলেও জোসেফকে অ্যালিসের আলাদা করে দেওয়া গিফট আর ক্লোজনেস দেখে উইলের মেজাজ গেল সপ্তমে চড়ে। ঝগড়া এড়িয়ে অ্যালিস বাইরে স্মোক করতে গেলে বারের স্টাফ মাইক সিগারেট আনতে আসলে উইল ভাবে যে অ্যালিস ওর নামে স্টাফদের কাছে পিএনপিসি করছে, তাই এইটা নিয়ে দুজনের মধ্যে আবার শুরু হয় ঝগড়া। উইলের মতে সে আগে এরকম ছিল না, এখন তার যত রাগের কারণ অ্যালিস। উইলকে পাত্তা না দিয়ে অ্যালিস চলে যাওয়ার সময় রেগে বলে, তুই নরকে চলবি। সবার সামনে অপমানিত হয়ে উইল গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং ওভার স্পিডিং করে যাওয়ার সময় সে ধাক্কা মারে রোডে অপেক্ষারত জেসিকাকে। কিছুক্ষণ পর উইলের জ্ঞান ফিরলে সে যখন জেসিকাকে বাঁচাবে ভাবছিল, সেই ভুল ধারণা ভেঙে জেসিকা বলে ওঠে তারা উইলকে খুঁজে ফেলেছে, আর এখন তারা উইল অর্থাৎ বেঞ্জামিনের পুরো পরিবারকে শেষ করে ক্যান্ডারিয়ান ড্যাগার নিয়ে যাবে। এর সাথেই জেসিকার মাথা অভিশপ্ত মন্ত্র বলে উইলের বডিকে পজেস করে গাড়ি সমেত জ্বালিয়ে শেষ করে দেয়।
লক্ষণীয় বিষয়, এই প্রথমবার এভিল ডেডের গল্পে কোনো মানুষ নয় বরং ডেডাইট নিজে মন্ত্র বলে কোনো মানুষকে পজেস করল। তো উইলের মৃত্যুর পর তার পৈতৃক বাড়ির কাছে ফিউনারেল রাখা হয়। অ্যালিস যতই শ্বশুর বাড়ি অ্যাভয়েড করে থাকুক না কেন, এখন তাকে সেইখানে আসতেই হলো। শাশুড়ি সুজান এবং শ্বশুর এডগারের সাথে ওর খুব একটা পটে না। আর নানি পলির কথা না হয় বাদ দিলাম, পলির বয়স হয়েছে, কিছুক্ষণ আগে বলা কথাগুলোই মনে থাকে না, মানুষ চেনা তো দূরের কথা। আদরের ম্যাক্সকে আদর করতে গেলে এডগারের শীষ দিয়ে ডাকা দেখে বুঝলো এই গুণটা বাবার থেকেই পাওয়া। তো উইলকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় এলে সুজান তার মনের কথা ব্যক্ত করার সাথে অ্যালিসকে পোক করতেও ছাড়ল না। এরপর অ্যালিসের কিছু বলার সময় আসলে জানায় সে কোনো স্পিচ রেডি করে আসেনি, যেটা শুনে আর কেউ না হোক এডগার ও সুজান খুব একটা খুশি হলো না। তাই পরিস্থিতি হালকা করতে দুজনের বিয়ের গান চালিয়ে দেওয়া হয়। তবে দুঃখের মাঝে নানি গান শুনে মজা নিতে ব্যস্ত। এরপর উইলের বডি ক্রিমেশন করতে নিয়ে যাওয়া হলে চুল্লিতে ঢোকানোর আগে ছেলেকে শেষ বিদায় জানাতে আসে এডগার। সবার সামনে নিজেকে প্রকাশ করতে না পারলেও ছেলেকে হারানোর কষ্ট তার মধ্যে সব থেকে বেশি। তাকে 5 মিনিটের সময় দিয়ে ক্রিমেশন ওয়ার্কার বাইরে গেলে এডগার হঠাৎ শুনতে পায় নকিং সাউন্ড। প্রথমে আওয়াজটা কোথা থেকে আসছে ঠাউর করতে না পারলেও পরক্ষণে বুঝে যায় সেটা আসছে কফিনের ভিতর থেকে। সন্তানহারা এডগার ভাবে তার ছেলে হয়তো বেঁচে উঠেছে, তাই পাগলের মতন কফিন ভেঙে ফেলতেই ভিতর থেকে বেরিয়ে আসে জ্বলন্ত ডেডাইট উইল। ছেলের এই রূপ দেখে ভয় শিহরিত হয়ে ওঠে এডগার। তখনই ক্রিমেশন ওয়ার্কার আসলে উইল তাকে নৃশংসভাবে শেষ করে দিলে এডগারের মধ্যে সে শক্তি থাকে না কাউকে চেঁচিয়ে ডাকার, কারণ তার চোখের মনি আমরা পরিবর্তন হতে দেখি, অর্থাৎ সে ডেডাইটে ট্রান্সফর্ম হওয়ার পথে। এখান থেকে সবাই জোসেফ এবং উইলের পৈতৃক বাড়ি মানে বেঞ্জামিনের লেক হাউসে আসলে সুজানের সাথে জোসেফের বিবাদ শুরু হয়। দাদুর জিনিসগুলো মা অনেক দিন আগে ফেলার কথা বলেছিল, কিন্তু জোসেফ তার কথা শোনেনি। বিশেষ করে অকাল্ট, ডিমন এইসব বিষয় নিয়ে রিসার্চ করা সে একদমই পছন্দ করত না। বাবা বরাবরই নিজের দুনিয়ায় ব্যস্ত থাকতেন। পরে মা অসুস্থ হলে একদিন বেঞ্জামিন পরিবার ছেড়ে চলে যায়, তাই বাবার নাম শুনলেই সুজানের মেজাজ বিগড়ে যায়। কিন্তু জোসেফের মতে দাদু শুধু হিস্ট্রি প্রফেসর নয়, বরং কোনো সিক্রেট সোসাইটির মেম্বার ছিল এবং তার রিসার্চ পেপার কোনো সাধারণ জিনিস নয়। দুজনের বিবাদ বাড়লে অবশেষে জোসেফ মায়ের কথা মানতে বাধ্য হলে সুজান দাদুর সব রিসার্চ পেপার ফেলে দিয়ে আসতে পারে। এর মাঝে আবার পাগল পলি ব্যস্ত অ্যালিসকে চোর বলতে। এদিকে জোসেফ বেঞ্জামিনের দরকারি জিনিসগুলো ফেলতে গেলে লক্ষ্য করে বাবা অদ্ভুত বিহেভ করছে, সারাক্ষণ কাশছে আর নিজের মনে রেখে বিড়বিড় করে যাচ্ছে। এডগার নিজের কাজ করে বেসমেন্টে আসলে অন্ধকারে শুনতে পায় কেউ তাকে ডাকছে। শুধু ডাকছেই না, বরং ডেডাইট নিজেকে আঘাত করতে বলছে যাতে তারা বেঞ্জামিনের বংশের বিনাশ করতে পারে। এডগার নিয়ন্ত্রণ হারিয়ে নিজেকে শেষ করতে গেলে আচমকা অ্যালিস চলে আসলে সম্বিত ফেরে। অন্যদিকে সুজানের সাথে গল্পের মাঝে অ্যালিস বুঝতে পারে সুজান নিজের প্যাশন, হবি সবকিছু সংসারের দায়িত্বের চাপে হারিয়েছে। তবে এতে সুজানের কোনো আফসোস নেই, কারণ তার মনে হয় মেয়েদের জন্মই হয়েছে পরিবার সামলাতে। খেতে বসার আগে সবাই উইলের ওয়েডিং ভিডিও দেখার সময় এডগারের অসুস্থতা আরও বাড়তে থাকে, যেটা কেউ আন্দাজ করতে না পারলেও ম্যাক্স ভালো করেই আঁচ করতে পেরেছে। নিজের অজান্তেই আঙুল বোলাচ্ছে ছুরিটার উপরে। তখনই সুজান ওয়াইন বোতল ওপেন করতে বললে সম্বিত ফেরে। বটল ওপেনার নিতে গেলে এইবারেও বাঁচল, কারণ থিয়া ওয়াইনের বোতল খুলতে সেটা নিয়ে নেয়, আর এই সুযোগে অ্যালিস ছুরিটা সরায়। সুজান এর মাঝে অ্যালিসকে হোটেল সামলানোর দায়িত্ব নিতে বললে জানায় সে এখনো এটা নিয়ে ভেবে দেখেনি, সময় লাগবে, কারণ সে আগে প্যারিস যাবে নিজের পরিবারের সাথে সময় কাটাতে। কিন্তু সুজান অসন্তোষ প্রকাশ করে, কারণ তার মতে কোনো ডিসিশন নেওয়ার আগে ফ্যামিলিকে ইনফর্ম করা জরুরি। এমনিতেই হোটেলটা নিয়ে উইলের অনেক স্বপ্ন ছিল, তাই উইলের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অ্যালিসের। তবে এই পরিবার যেটা ইগনোর করে যাচ্ছে সেটা হলো অ্যালিসের প্রতি উইলের ব্যবহার, কারণ উইল শুরু থেকে পজেসিভ তো ছিলই, সাথে ওর উপর অত্যাচার করত, যাকে বলে অ্যাবিউজিভ হাজবেন্ড। এই নিয়ে সবার মধ্যে টেনশন ক্রমশ বাড়তে থাকে,
আর পলি ওয়াইনের গ্লাসে ঢোক দিয়ে সুযোগের সদ্ব্যবহার করে। তখনই এডগারের কথাবার্তা অসংলগ্ন হতে শুরু করলো। অ্যালিসের ওয়েডিং রিং খুলে দেওয়া, ফিউনারেলের দিন ক্যাজুয়াল ড্রেস পরে আসা, উইলের জন্য চোখের জল না ফেলা, এই নিয়ে ঝগড়ার পারদ চড়তে থাকলে সুজান পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। বলে উইল আমাদের স্বর্গ থেকে দেখছে, তাই আমাদের শান্তি বজায় রাখা উচিত। তখন এডগার বলে উইল স্বর্গ নয়, নরক থেকে দেখছে। আর এরই সাথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে কাঁটা চামচ দিয়ে ম্যাক্সকে নৃশংসভাবে শেষ করে এডগার ছটফট করতে থাকে। বাবার এমন অবস্থা দেখে জোসেফ আর থিয়া এডগারকে নিয়ে দ্রুত হসপিটালে রওনা দিলে সুজানের এখনও মনে হচ্ছিল সবই উইলের প্রতি অ্যালিসের উদাসীনতার কারণে হচ্ছে। যাওয়ার পথে এডগারের মৃত্যু হওয়ার সাথে ডেডাইট তার বডি ওভারটেক করে নেয় এবং সে গাড়ির মধ্যে রীতিমতো তাণ্ডব চালায়। সুযোগ বুঝে থিয়া গাড়ি থেকে বেরোতেই যাবে, তখনই এডগার দরজা লাগিয়ে দিলে তার হাতে 4টে আঙুল কেটে আলাদা হয়ে যায়। কিন্তু এডগার তখনও থামে না। থিয়াকে শ্বাসরুদ্ধ করে শেষ করতে গেলে জোসেফ গুলি করার ভয় দেখালে এডগার পিস্তলে মাথা ঠেকিয়ে বলে, কিরে, হাত কাঁপছে নাকি? থিয়া অবশেষে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে জোসেফের চোখের সামনে সিট রেস্ট দিয়ে এডগার থিয়ার মাথা ফালাফাল করে দেয়। ততক্ষণে ম্যাক্সকে কবর দিয়ে অ্যালিস স্টোরেজ রুমে গেলে পড়ে থাকতে দেখে বেঞ্জামিনের রিসার্চ পেপার। ডায়েরি পড়ে অ্যালিস 1983 সালে নেক্রোনমিকন প্রথম খুঁজে পাওয়া থেকে শুরু করে অভিশপ্ত মন্ত্র এবং ক্যান্ডেরিয়ান ড্যাগারের বিষয় জানতে পারে। সাথে এইটাও জেনে অবাক হয় যে বেঞ্জামিন পরিবারকে ছেড়ে যায়নি, বরং সে নিজেকে দূরে রেখে সবসময় পরিবারকে রক্ষা করার উপায় খুঁজে গেছে। কেননা তার মানা সত্ত্বেও তারা এই মন্ত্র পড়ে ক্যান্ডেরিয়ান ডিমনকে জাগিয়ে তুলেছিল। এবং এরই সাথে দেখা যায় বেঞ্জামিনের বারণ সত্ত্বেও তারা এবং জোসেফ যে ভুল করেছিল সেই একই ভুল কৌতূহলবশত অ্যালিস করে বসে। এরই সাথে আমরা দেখতে পাই এভিল ডেডের আইকনিক সিন। তবে এইবার জেগে উঠেছে কিছুক্ষণ আগে কবর দেওয়া ডেডাইট দ্বারা পজেস ম্যাক্স। অ্যালিস তাকে কোনো রকমে মেরে ঘরে ঢুকতেই ওর অবস্থা দেখে সুজান অবাক। তাকে বাকরুদ্ধ দেখে কিছু প্রশ্ন করার সাথেই ঘরে ঢুকলো প্রচণ্ডভাবে আতঙ্কিত জোসেফ। তখনই দরজায় নক। থিয়া দরজা খুলতে বলছে। পলি যেন এইটার অপেক্ষাতেই ছিল। বলল, মনে হয় আমার টাকা নিতে এসছে জোসেফের ভিখারি গার্লফ্রেন্ড। অ্যালিস গিয়ে দ্রুত দরজা খুললে কয়েক সেকেন্ডের জন্য সবাই ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়, কারণ মুখে সিট রেস্ট ঢুকিয়ে মৃত্যুর পর ফিরে এসছে ডেডাইট থিয়া। সিট রেস্টটা খুব সন্তর্পণে মুখ থেকে বের করে টেবিল থেকে জ্বলন্ত মোম তুলে উইলের নামে চিয়ার্স করে অনর্গল মুখে ঢেলে হাসতে থাকে। এরপর বিদ্যুতের গতিতে থিয়া ওদের উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্কর ধস্তাধস্তির পর কোনো রকমের সামলে তাকে বেসমেন্টে ফেলে দরজা লক করে দেয়। বেসমেন্ট আর এভিল ডেড, নেভার এন্ডিং লাভ স্টোরি। কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে জোসেফ সবাইকে নিয়ে পালাতে গেলে বাইরে আসতেই দেখে সেইখানে অপেক্ষা করছে এডগার এবং তার প্রভুভক্ত ম্যাক্স। সে নিজের মাথায় একাধিকবার শুট করে বুঝিয়ে দিল বাইরে এসে লাভ নেই, কারণ তার মৃত্যু নেই। ওদিকে বেসমেন্টে থিয়া ফায়ার প্লেসে আগুন লাগিয়ে ঘর গরম করতে থাকে, আর বাকিরা ব্যস্ত দরজা ব্লক করতে। যেমন করেই হোক আজ রাতটা কাটাতেই হবে, যদি সকাল হলে বিপদ কাটে। অ্যালিস একবার সাহস করে পর্দা সরালে দেখে এডগার তার দিকে তাকিয়ে টাটা করছে। তো এখন উপায়? সবাই যখন নিজের প্ল্যান করতে ব্যস্ত, তখন পাগল নানির নজর বেসমেন্টের দরজায়, কারণ থিয়া দরজা ধাক্কা দিচ্ছে। আর এখানে আসে দ্য শাইনিং মুভিকে হোমাজ দেওয়া হরর হিস্ট্রির আইকনিক সিন। নানিকে দরজা খুলতে বললে নানি বলল, আমার থেকে যেটা চুরি করেছিলিস সেইটাই ফেরত দিতে এসছিস নাকি ভিখারি? থিয়া ইনোসেন্টলি নানির কথায় সহমত দিলে দরজা দেয় খুলে। সবাই আচমকা আওয়াজ শুনে গিয়ে দেখলো নানি উল্টে পড়ে আছে, আর থিয়া গোটা ঘরে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছে। ওর ঠিক পিছনে একটা গ্রাস কাটার পড়ে থাকতে দেখে ওটাকে নিতে যেতেই দেখে থিয়া নেই। সে গেল কোথায়? তখনই অ্যালিসের মাথায় রক্ত পড়লে উপরে তাকাতেই দেখে থিয়া অ্যালিসকে মারতে উদ্যত হলে জোসেফ হতভম্ব হয়ে কি করবে ভেবে পায় না। সুজান ছেলেকে বাঁচাতে গেলে থিয়া বলে, ছেলেকে বাঁচিয়ে লাভ নেই, ওর কাছে একটা জিনিস আছে যেটা আমাদের দরকার।
এদিকে থিয়া ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে, আর একদিকে নানি চিৎকার করে বলে যাচ্ছে, বলেছিলাম ও চোর, কেউ আমার কথায় বিশ্বাস করলো না। জোসেফ বাঁচতে রান্নাঘরে ঢুকলে থিয়া জাস্ট ভয় দেখাতেই জোসেফ গিয়ে পড়ে মায়ের সাজিয়ে রাখা কাঁটা চামচ সেটের উপরে। থিয়া সুযোগের সদ্ব্যবহার করে ট্রে শুদ্ধ ভেঙে নামিয়ে ওকে আরও মৃত্যু যন্ত্রণায় জর্জরিত করে দেয়। জোসেফ ওকে বটল ওপেনার দিয়ে মেরে ফেলতে চাইলে থিয়া নিজেই বটল ওপেনার পুরো গলায় বুলিয়ে জোসেফকে টন্ট করে চলে যায় নানির হিসাব করতে। নানি ওকে দেখা মাত্রই বলে, আমার বিছানার নিচে টাকা রাখা আছে, এক বান্ডিল নিয়ে সোজা বেরিয়ে যা, আমার বড্ড ঘুম পাচ্ছে। থিয়া কথাটা শুনে নানির মুখ থেকে ফলস দাঁত বের করে সেইটায় ওর লালা রক্ত মাখিয়ে বলে, তোর ডিটেকটিভ মেমোরি থেকে একটাই জিনিস আমার জানা আছে, যেটা হলো তোর হাজবেন্ড ক্যান্ডেরিয়ান ড্যাগারটা কোথায় রেখেছে। এই বলে দাঁতটা আবার সেট করে দেয়। হঠাৎ নজর গেল পায়ের দিকে। কি ব্যাপার নানি, তোর পা কই? আর তখনই এরই মধ্যে জোসেফ সুযোগ পেয়ে নিজের সব রাগ উগড়ে দিল থিয়ার মাথায়। পরিস্থিতি সময়ের সাথে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে, কারণ রাত এখনো বাকি। অনেকক্ষণ পর ঘরে শান্তি ফিরলে অ্যালিস জোসেফকে জোর করে সার্কেল অফ ওয়াইজ মেন, ক্যান্ডেরিয়ান ডিমন এবং বেঞ্জামিনের ডায়েরির ব্যাপারে জিজ্ঞেস করলে অবশেষে জানায় দাদুকে সবাই পাগল ভাবলেও তিনি দীর্ঘদিন ধরে এনশিয়েন্ট বুক নেক্টোনমিকনকে স্টাডি করেছেন। এই বইয়ের মন্ত্র পড়ে কয়েকজন ক্যান্ডেরিয়ান ডিমনকে জাগিয়ে তুলে প্রলয় ডেকে এনেছিল। এরপর থেকে ডিমনের হাত থেকে পরিবারকে রক্ষা করতে তিনি সারা জীবন লাগিয়ে দিয়েছেন। তিনি তার সমস্ত থিসিস মৃত্যুর পর ফেলে দিতে বলেছিলেন, কিন্তু জোসেফ তার উল্টোটাই করেছে। এখনও তার কিছু জিনিস উপরের ঘরে লুকোনো। এগুলোর মধ্যে থেকে ক্যান্ডেরিয়ান ড্যাগারটা ওই ডেডাইটসদের চাই। এদিকে সুজান নানিকে ঘুম পাড়াতে গেলে সে আচমকা ওর নাম ধরে ডেকে ওঠে। বোকা সুজান অন্ধের মতো নানির দিকে এগিয়ে গেলে নানি সুজানকে নিজের কাছে আদর করে ডাকতে থাকলে সুজানের মেন্টাল ব্রেকডাউন হয়। এই সুযোগের সদ্ব্যবহার করে সুজানকে নানি ম্যানিপুলেট করে বলে সে চাইলে পুরো পরিবার এক হতে পারে। এর জন্য শুধুমাত্র একটাই জিনিস করতে হবে, ওই যে জানলাটা দেখছো সেটা খুলে দাও। এরই সাথে আমরা বুঝতে পারি থিয়া যখন লালা রক্ত মাখানো ফলস দাঁতটা নানির মুখে ঢুকিয়ে দিয়েছিল তখন থেকে সে ডেডাইটে ট্রান্সফর্ম হতে শুরু করেছিল। সুজান মন্ত্রমুগ্ধের মতো মগজবিহীন ব্রেন নিয়ে জানলা খুলে বাইরে অপেক্ষারত এডগারকে ভিতরে প্রবেশ করতে দিয়ে তারা একে অপরকে জড়িয়ে ধরলে এডগার তাকেও ডেডাইটসে পরিণত হওয়ার প্রথম ধাপে এগিয়ে দেয়। আর এইটা করার পর সুজানের বক্তব্য ছিল, বহু বছর পর তুমি এভাবে আমাকে কিস করলে, মানে সিরিয়াসলি? এরপর সুজান নিচে এসে জোসেফকে ম্যানিপুলেট করে বলে ক্যান্ডেরিয়ান ড্যাগারটা ওতে দিয়ে দাও, তাহলেই ওরা ফিরে যাবে। তখনই বাড়িতে কারেন্ট চলে যাওয়ার সাথে শুরু হয় ভয়ঙ্কর তাণ্ডব। এডগার সুজানকে আধমরা করে জোসেফের মুখটা থিয়ার আধ ভাঙা স্কালে ঢুকিয়ে দিলে জোসেফ অবশেষে স্বীকার করে সে জানে ড্যাগারটা কোথায় আছে। কিন্তু ট্রিক করে বার্থডে গিফট পাওয়া পেনটা দিয়ে এডগারকে মারতে থাকলে আমরা দেখতে পাই মুভির সবথেকে ইউনিক ওয়ান টেক শট। অ্যালিস নিজেকে বাঁচিয়ে একটা ঘরে ঢুকে এসে লুকিয়ে পড়লে এডগার জোসেফের মাথা দরজা ভেঙে ঢুকিয়ে দেয়। সে অ্যালিসকে একটাই কথা বলে, এদের আগে যে করেই হোক ড্যাগারটা খোঁজো। মূর্তিমান হয়ে বসে থাকা অ্যালিস মনে সাহস সঞ্চয় করে অবশেষে গ্রাস কাটারটাকে রেডি করে ফেলে এভিল ডে ট্রেডমার্ক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। সেটা নিয়ে উপরে উঠে আসলে নানি তাকে মারতে উদ্যত হলে পাশে পড়ে থাকা জোসেফের পেনটা ওর কানে ঢুকিয়ে সুজানকে বলে মেশিনটা দিয়ে অ্যালিসকে শেষ কর, এই মেয়েটাই আমাদের সংসার ভেঙেছে। সুজান বাধ্য মেয়ের মতো সেইটাই করতে গেলে ভাগ্যক্রমে হাতের সামনে পড়ে থাকা কাঁচের টুকরো পলির চোখে ঢুকিয়ে লিফটের সাথে বেঁধে নিচে পাঠিয়ে দেয়। তো এখন কান থেকে পেনটা বের করতে হবে। দাঁতে দাঁত চেপে সেটাকে বের করে অ্যালিস নানিকে ডেথ স্টেয়ার দিলে সে কাঁচের টুকরো দিয়ে নিজের পা কাটতে থাকে ফ্রি হওয়ার জন্য। তখনই এডগার জোসেফকে নিয়ে সিলিং ভেঙে নিচে পড়লে অ্যালিস সুজানকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। সুজানকে তার দিয়ে বেঁধে কান থেকে পেনের নিবটা বের করার সময় তখনও সুজান সব কিছুর জন্যই তাকে দোষ দিচ্ছিল। এতক্ষণে অ্যালিসের সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তার শরীরের আঘাতের চিহ্নগুলো দেখিয়ে বলে, এগুলো তোমার ছেলের দান। অ্যাটলিস্ট কোনো মেয়েকে দোষ দেওয়ার আগে নিজের ছেলে কেমন সেইটা দেখা দরকার। এই বলে সিলিং ভেঙে অ্যাটিকে যাওয়ার চেষ্টা করলে তখনই সুজান ডেডাইটে পরিণত হয়ে বলে,
সূর্য ওঠার আগে তুই শেষ হবি। এর সাথেই বাথরুমে তাণ্ডব শুরু হলে অবশেষে গ্রাস কাটার দিয়ে সুজানের ভবলীলা সাঙ্গ করে অ্যাটিকে উঠে আসে। সেখানে ব্যাগের মধ্যে একাধিক ড্যাগার পেলেও ক্যান্ডেরিয়ান ড্যাগার কোনটা সেইটা বুঝতে পারে না। তখন শুনতে পায় নিচ থেকে ডেডাইট জোসেফ বলছে, আমি খুঁজে দেব নাকি? ইতিমধ্যে অ্যালিস একটা স্পেশাল ড্যাগার খুঁজে পেয়ে ওর মুখে ঢুকিয়ে দিলেও কোনো লাভ হয় না, কারণ ওইটা ক্যান্ডেরিয়ান নয়। অ্যালিস তখন এক এক করে সব কটা ড্যাগার মেরে চেক করতে থাকলে সব থেকে ছোট এবং অতি সাধারণ ড্যাগারটা দিয়ে মারতেই ওর শরীরে থাকা ক্যান্ডেরিয়ান ডিমন প্রতিহত হলে নিচে গিয়ে পড়ে জোসেফের প্রাণহীন শরীরটা। তখনই সুজান মারতে এলে ছাদ দিয়ে পালানোর চেষ্টায় ড্যাগারটা নিচে পড়ে যায়। অ্যালিস চিমনি বরাবর নিচে নামার সময় সুজান ওর পিছু নিলে গ্রাস কাটার দিয়ে তাকে কয়েক টুকরো করে দেয়। এর সাথে এডগার ওর পিছু নিয়ে সেইখানে আসলে অ্যালিস ওকেও 2 টুকরো করে লাইটার জ্বালিয়ে শীষ দিয়ে ওঠে। এরপর পুরো পরিবার সমেত গোটা বাড়ি জ্বালিয়ে অ্যালিস বাইরে বেরিয়ে আসলে তখনই প্রভুভক্ত ম্যাক্স শেষ মরণ কামড় বসাতে অ্যালিসের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে সে ক্যান্ডেরিয়ান ড্যাগারটা ওর শরীরে ঢুকিয়ে শেষ করে দেয়। বেশ কিছুক্ষণ পর অ্যালিসের জ্ঞান ফিরলে দেখে গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলছে। তখনই ভিতর থেকে আসলো এক পৈশাচিক গলা। উইল বলছে, সেই তোকে শেষমেশ এইখানেই আসতে হলো? মনে আছে তুই আমায় বলেছিলিস নরকে যাবি? দেখ, সেইটাই সত্যি হলো। কিন্তু এইবার তুইও আমার সাথে নরকে জ্বলবি, কারণ আমি কথা দিয়েছিলাম তোর সাথে সারা জীবন থাকবো, আর সেই কথা রাখতেই আমি ফিরে এসেছি। অ্যালিস ভয়ে পালাতে থাকলে এক পর্যায়ে একটা কনস্ট্রাকশন সাইটে লুকিয়ে পড়ে এবং ওয়াকির মাধ্যমে সাহায্য ডাকার চেষ্টা করে, কিন্তু সেইটাই বেজে ওঠে তাদের বিয়ের সেই গান। তখনই উইল এসে ওকে ছুঁড়ে গর্তের মধ্যে ফেলে দিলে লোহার শিক ওর পায়ে ঢুকে যায়। উইল সেইখানে ধীরে ধীরে গরম টার ভরতে শুরু করলে অ্যালিস কোনো রকমে পা ছাড়িয়ে নিলে উইল তার থেকে ড্যাগারটা যায়। বেগতিক দেখে অ্যালিস টারের মধ্যে ড্যাগারটা ফেলে দিলে উইল ড্যাগারটা নিতে গরম টারে ঝাঁপ দেয়। এই সুযোগে অ্যালিস জ্যাক হ্যামার উইলের বুকে ঢুকিয়ে দিলে তার শরীর ধীরে ধীরে টারের মধ্যে হারিয়ে যায়। বাঁচার আশায় অ্যালিস উপরে উঠতেই যাবে, তখনই উইল ওকে পুনরায় ধরে ফেলে। তবে সৌভাগ্যবশত হাতের সামনে পড়ে থাকা ক্যান্ডেরিয়ান ড্যাগারটা অ্যালিস ওর বুকে ঢুকিয়ে দিলে ডেডাইট উইলের স্বাভাবিক রূপ ধরে তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না, কারণ এত কিছুর পর অ্যালিস তার অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসছে। অবশেষে উইলের মৃত্যুর সাথে অ্যালিস ক্যান্ডেরিয়ান ড্যাগার নিয়ে কনস্ট্রাকশন সাইট থেকে বেরিয়ে আসার সাথে শেষ হয় রাতের বিভীষিকা। সূর্যের আলো ফুটলে প্যারামেডিক টিম ঘটনাস্থলে পৌঁছে অ্যালিসকে উদ্ধার করে। গাড়িতে বসে থাকার সময় একজন মেডিক জিজ্ঞেস করে, এমন হাল তোমার কে করেছে? অ্যালিস তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমার এক্স হাজব্যান্ড। বলছি, একটা সিগারেট হবে? আর এই দৃশ্যের সাথে শেষ হয় এভিল ডেড বার্ন। তবে মুভির মিড ক্রেডিট সিনে দেখানো হয় যে এত কিছুর পরেও নানি বেঁচে আছে। সে পা ছাড়া শরীরটা টেনে অ্যালিসকে গালমন্দ করে এগিয়ে যাচ্ছে। তখনই একটা মেয়ে তার অবস্থা দেখে গাড়ি থামিয়ে সাহায্যের জন্য এগিয়ে এলে নানি বলে, আমার একটা পা চুরি হয়ে গেছে, বলছি তোর পাটা পাওয়া যাবে? তখনই নানি মেয়েটার পায়ে আঁচড় দিয়ে তাকেও ডেডাইটে পরিণত করে দেয়, অর্থাৎ ক্যান্ডেরিয়ান ড্যাগারের খোঁজ এখনো চলবে। তবে গল্প এখানেও শেষ হয় না, কারণ আমাদের আরও একটি পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, যেখানে প্রিমেটোরিয়ামের ম্যানেজারের বউয়ের সাথে ওর মেয়ে এসছে। সেইখানে সেই সব মানুষের আর্নস রাখা আছে যাদের পরিবার নিতে আসেনি, যার মধ্যে ছিল এভিল ডেড রাইজের অ্যালি বিক্সলারের আর্ন। বাচ্চাটা একা থাকার সময় অ্যালির আর্ন স্পর্শ করতেই তাকে আচমকা আয়নায় দেখতে পায়, কিন্তু পিছনে কাউকে দেখতে না পেয়ে মেয়েটা আয়নায় অ্যালির দিকে আঙুল বাড়াতেই সে রিয়েল ওয়ার্ল্ডে এসে মেয়েটাকে শেষ করে বলে ওঠে, এবং এই দৃশ্যের সাথে শেষ হয় এভিল ডেড বার্ন মুভি। কমেন্টে জানাও তোমাদের মুভিটা কেমন লেগেছে। আমার কাছে মিডিওকার লাগলো, কারণ গোর ভিজুয়াল ভায়োলেন্সের দিক থেকে মুভিটা বেস্ট হলেও অরিজিনাল এভিল ডেড সিরিজের গল্পের সাথে এর বেশিরভাগ মিল নেই। আর যদি ভুল ধরতে বসি তাহলে ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে। সবথেকে ইজিটাই বলি, এভিল ডেড রাইজে অ্যালি বিক্সলারকে মেরে দেওয়ার পর সে এলো কিভাবে? কারণ আজ অবধি এভিল ডেড সিরিজে কোনো ডেডাইটকে সম্পূর্ণরূপে শেষ করার পর সে ফিরেই আসেনি।
তাও ভেবে নিলাম কোনোভাবে বেঁচে উঠেছে, কিন্তু এভিল ডেড রাইজে দেখিয়েছিল অ্যালি লাস্টে ড্যানি আর ব্রিজেটের সাথে বডি মার্জ করেছিল। তাহলে অ্যালি বা কেন একা ব্যাক করলো? ওরা দুজন গেল কোথায়? এবং অ্যালির আর্নটাই বা এলো কি করে? কারণ ওকে তো উড চিপারে ঢুকিয়ে পেস্ট করে দিয়েছিল। তো যাই হোক, তোমাদের এভিল ডেডের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে জানাও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।